প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিনান্স ও ব্যাংকিং এর আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমরা যারা এসএসসি 2027 সালের এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছি তাদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাসের একটি অন্তর্ভুক্ত অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের পর্ব 2 এর ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের অর্থায়নের বহিস্থ উৎস থেকে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকতে পারে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। তো এখানে আমরা সম্পূর্ণটাই বহিস্থ উৎস নিয়ে আলোচনা করব। বহিস্থ উৎসের মধ্যে কি কি থাকবে এবং এই বহিস্থ উৎস থেকে তোমার বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো বা বিগত সালের যে স্কুলের প্রশ্নগুলো আছে সবকিছু মিলিয়েই এই পর্বটা থাকছে। তাহলে প্রথমে আজকে আমরা দেখি, এখানে প্রথমে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকে বলা হয়েছে জনাব জাহিদ আইসক্রিম প্রস্তুতকরণ ব্যবসা শুরু করতে চান। আইসক্রিম উৎপাদনের জন্য একটি মেশিন প্রয়োজন, কিন্তু মেশিন ক্রয়ের জন্য নিজস্ব তহবিল অপর্যাপ্ত হওয়ায় তিনি বিকল্প উপায়ে একটি মেশিনটি সংগ্রহের চিন্তা করছেন। আচ্ছা, এখানে বলছে যে তার ব্যবসাটা হচ্ছে আইসক্রিম প্রস্তুতকরণের ব্যবসায়। এখন তার এই আইসক্রিম প্রস্তুতকরণের ব্যবসায় যদি আইসক্রিম বানাতে হয় তাহলে অবশ্যই আইসক্রিম বানানোর মেশিনটা দরকার পড়বে, কিন্তু তার কাছে এখন সেই মেশিনটা ক্রয় করার পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। তাহলে সে কি করতে পারে? তাহলে সে একটা কোম্পানির সাথে ডিল করে, আমরা যে লিজিং পড়েছি সেই লিজিংয়ের মাধ্যমে একটা লিজিং নিতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেশিন ক্রয় করার জন্য বা এই যে স্থায়ী সম্পত্তিগুলো ক্রয় করার জন্য আমরা যদি সরাসরি না ক্রয় করতে পারি তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের সহায়তায় আমরা নির্দিষ্ট পরিমাণ ভাড়া পরিশোধের মাধ্যমে সেই মেশিনটা ব্যবহার করতে পারি, সেটাকে আমরা মূলত লিজিং বলে থাকি। তাহলে দেখো, ওইটাই কিন্তু এখানে বলা হয়েছে জনাব জাহিদের অর্থায়নের উপযুক্ত উৎসটা কি হবে? তাহলে অবশ্যই এটার অ্যান্সার হবে কি? লিজিং। কারণ লিজিং এর মাধ্যমেই আমরা বিকল্প উপায়ে এই মেশিনটা ব্যবহার করতে পারি। তোমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে সেক্ষেত্রে তোমরা চাইলে এই লিজিংটা কিন্তু নিতে পারো। আচ্ছা, তারপর দেখো 21 নাম্বার প্রশ্ন, মেশিনটি সংগ্রহের শর্তানুযায়ী জনাব জাহিদ মেশিনটি সংগ্রহের শর্তানুযায়ী, তার মানে লিজিং এর শর্ত অনুযায়ী সে কি করতে পারে? নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করবেন, ক্রেতা হতে অগ্রিম অর্থ গ্রহণ করবেন, তারপর বলছে মেয়াদান্তে সরবরাহীকে ফেরত দিবেন। দেখো, লিজিং এর সাথে কিন্তু আমাদের ক্রেতা থেকে অগ্রিম গ্রহণের কোনো সম্পর্ক নেই, কারণ ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ বা অ্যাডভান্স নেওয়া আমরা যেটাকে বলি, এই অ্যাডভান্স নেওয়াটা হচ্ছে সম্পূর্ণই আমাদের স্বল্পমেয়াদী উৎসের একটা বিষয়। আর আমরা এই যে লিজিং করছি এটা সম্পূর্ণ দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে পড়ে। তার মানে এই ক্রেতা হতে অগ্রিম গ্রহণ এটার কোনো সম্পর্ক নেই। তবে নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করতে হয় অবশ্যই যদি আমরা লিজিং নিয়ে থাকি সেক্ষেত্রে। আবার মেয়াদান্তে সরবরাহকারীকে ফেরত দিতে বাধ্য থাকে মেয়াদের শেষে। মেয়াদান্তে মানে মেয়াদের শেষে যে সরবরাহ করেছে তার কাছে ফেরত দিতে সে বাধ্য থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে খ নাম্বার, অর্থাৎ প্রথম এবং 3 নাম্বার অপশনটা। তারপর চলে যাচ্ছি 22 নাম্বার প্রশ্ন, 1 বছরের কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হলো 1 বছরের কম সময়ের জন্য বা 1 বছর কম সময়ের মধ্যে পরিশোধযোগ্য। সাধারণত 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়নের উৎসটা সেটাকে আমরা স্বল্পমেয়াদী উৎস বলে থাকি। এখন আবার দেখো, সেই স্বল্পমেয়াদীর প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কি পড়ছে, অর্থাৎ প্রতিষ্ঠান রিলেটেড যে উৎসগুলো সাধারণত আমরা কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে থাকি সেটা কোনগুলো সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে বাণিজ্যিক পত্র, প্রাপ্য বিল বার্তাকরণ এবং প্রদেয় বিল। দেখো, বাণিজ্যিক পত্র এটাও আমাদের প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যেই পড়ে এবং বাণিজ্যিক পত্র প্রতিষ্ঠান রিলেটেড, একটা প্রতিষ্ঠানকেই সাধারণত এটা ইস্যু করতে হয় বা বিক্রি করতে হয়। প্রাপ্য বিল বার্তাকরণ এবং প্রদেয় বিল এই দুইটাই সাধারণত আমাদের ব্যাংক কর্তৃক স্বীকৃত হয়, বাণিজ্যিক ব্যাংক কর্তৃক স্বীকৃত হয়। তাহলে দেখো, প্রত্যেকটার সাথেই কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের প্রতিষ্ঠান জড়িত থাকে, তাই অবশ্যই এটার অ্যান্সার হবে কি? প্রত্যেকটাই হবে, বাণিজ্যিক পত্র, প্রাপ্য বিল, আবার প্রদেয় বিল সবগুলোই। এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, সবুর সাহেব শেয়ারের বিকল্প একটি উৎসে
অর্থ বিনিয়োগ করতে চান যাতে সুদের হারের উল্লেখ আছে এবং সুদ প্রদান বাধ্যতামূলক। দেখো, শেয়ারের বিকল্প উৎসে বিনিয়োগ করতে চান যেখানে কি বলা হয়েছে, সুদের হারের উল্লেখ আছে এবং সুদ প্রদান বাধ্যতামূলক। তাহলে এটা কি হবে? এটার অ্যান্সার হবে ঋণপত্র, অর্থাৎ যেটাকে আমরা বন্ড বা ডিবেঞ্চার বলে থাকি, মূলত বন্ডই বলে থাকি। তাহলে সেই বন্ড, ডিবেঞ্চার এগুলোকেই আমরা বাংলায় বলে থাকি ঋণপত্র, এবং সেই ঋণপত্রটা সাধারণত শেয়ারের বিকল্প হিসেবেই কোম্পানিগুলো ব্যবহার করে, এবং সেখানে অফকোর্স একটা সুদের হারের উল্লেখ থাকবে এবং সুদ প্রদান বাধ্যতামূলক, তোমাকে সুদ প্রদান করতেই হবে, এটা ছাড়া কোনো ওয়ে নেই। তাহলে এটার অ্যান্সার হবে ঋণপত্র। 24 নাম্বার, উল্লেখিত উৎসে বিনিয়োগের যৌক্তিকতা হলো অর্থের নিরাপত্তা, সুদ প্রাপ্তির নিশ্চয়তা, সুদের হার স্থির ও পূর্ব নির্ধারিত। দেখো, অর্থের নিরাপত্তা কেন? কারণ তুমি যদি এখানে বিনিয়োগ করো, এখান থেকে তুমি কিছু না কিছু পাবে, যেমন সুদ তো পাবেই, সুদ দেওয়াটা মাস্ট। তুমি যদি ঋণপত্রে বিনিয়োগ করো, তোমাকে প্রত্যেক মাসে মাসে হোক বা বছরে বছরে হোক সুদ প্রদান করবে, এবং সুদ প্রদান করা বাধ্যতামূলক। তাই অর্থের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সুদ প্রাপ্তির নিশ্চয়তাও আছে এখানে, অর্থাৎ প্রত্যেক মাস শেষে বা বছর শেষে তুমি অবশ্যই সুদ পাবে এবং এটা দেওয়া বাধ্যতামূলক। তারপর সুদের হার স্থির এবং পূর্ব নির্ধারিত, তোমার একদম ফিক্সড পরিমাণ থাকবে এবং সেটাই তুমি পাবে। যে পরিমাণ দেওয়া থাকবে সেই পরিমাণেই তোমার প্রত্যেক বছর দিতেই হবে, মাস্ট। তাই এখানে বলতে পারি যে এই সবগুলো কারণের জন্যই কিন্তু আমাদের এই ঋণপত্রে বিনিয়োগ করা যৌক্তিকতা আছে, বা ঋণপত্রে বিনিয়োগটা আমাদের জন্য যৌক্তিক হবে। তারপর চলে যাই পরবর্তী প্রশ্ন, 25 নাম্বার প্রশ্ন, কোন জাতীয় অর্থায়ন দ্রুততম ও সরল প্রক্রিয়া? কোন জাতীয় অর্থায়ন দ্রুততম এবং সরল প্রক্রিয়া? দেখো, দ্রুততম মানে কম সময়ের মধ্যে এটা কার্যকর হয়, এবং সরল প্রক্রিয়া খুবই সিম্পল, এটার মধ্যে কোনো জটিলতা নেই, কোনো আলাদা ঝামেলা নেই, কোনো কিছু নেই। সেটা হলো স্বল্প মেয়াদী উৎস। ঠিক আছে, স্বল্প মেয়াদী উৎস। 26 নং প্রশ্ন, মিস্টার হাবিব 4 বছরে পরিশোধযোগ্য একটি উৎস থেকে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য 1 লক্ষ টাকার ঋণ গ্রহণ করেন। দেখো, 4 বছরে পরিশোধযোগ্য একটি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। তার অর্থায়নের উৎস কোনটি? 4 বছর বলা হয়েছে। 4 বছর হচ্ছে সাধারণত আমাদের মধ্যমেয়াদী উৎসের মধ্যে পড়ে। তো মধ্যমেয়াদী উৎসটাকে আমরা বলতে পারি বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোই কিন্তু মধ্যমেয়াদে সাধারণত ঋণ প্রদান করে থাকে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ। 27 নং প্রশ্ন, বাণিজ্যিক পত্র অর্থায়নের উৎস। বাণিজ্যিক পত্র অর্থায়নের উৎস, অর্থাৎ কোন অর্থায়নের উৎসের মধ্যে এটা পড়ে সেটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। দেখো, অপ্রাতিষ্ঠানিক, মধ্যমেয়াদী এবং বহিস্থ। দেখো, বাণিজ্যিক পত্র, আমরা যদি বাণিজ্যিক পত্রটা একটু খেয়াল করি, এটা কি কি হবে? এটা হবে অপ্রাতিষ্ঠানিক এবং বহিস্থ। এটা কিন্তু মধ্যমেয়াদী নয়। বাণিজ্যিক পত্র এটা কিন্তু মধ্যমেয়াদীর মধ্যে পড়ে না। ঠিক আছে, এটা হচ্ছে স্বল্প মেয়াদী উৎসের মধ্যে পড়ে। তাই এটার অ্যান্সার হবে কি? অপ্রাতিষ্ঠানিক এবং বহিস্থ উৎস। তারপর চলে যাই 28 নাম্বার প্রশ্ন, জামান টেইলার্সের ব্যবসায় সম্প্রসারণের জন্য মেশিন কিনতে অর্থায়নের উৎস হতে পারে। জামান টেইলার্সের ব্যবসায় সম্প্রসারণের জন্য মেশিন কিনতে অর্থায়নের উৎস হতে পারে। দেখো, এখানে টেইলার্সের কথা বলা হয়েছে, তাই না? টেইলার্স ব্যবসায়, তার মানে যেখানে তোমার সবকিছু থাকবে ছোট ছোট। টেইলার্সের বিজনেসটা সাধারণত কেমন হয়? খুবই ছোট, এক মালিকানা ব্যবসা সাধারণত হয়ে থাকে। তো এখানে কিন্তু আমাদের কোনো কোম্পানির কথা বলা হচ্ছে না। কোম্পানির কথা যখন বলা থাকবে ঠিক তখনই আমাদের শেয়ার বিক্রির দরকার পড়তে পারে। তাহলে এখানে আমাদের কিন্তু কোনো শেয়ার বিক্রির দরকার পড়বে না। আমাদের যেটা দরকার পড়তে পারে, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের দরকার পড়তে পারে, অথবা প্রাপ্য বিল বার্তাকরণের দরকার হতে পারে। যেহেতু টেইলার্স ব্যবসার কথা এখানে বলা হয়েছে, একটা টেইলার্স ব্যবসা কখনোই কোম্পানি হতে পারে না, তাই এটা
শেয়ার বিক্রিও করতে পারবে না, তবে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এটা গ্রহণ করতে পারে অথবা প্রাপ্য বিল বাট্টাকরণ গ্রহণ করতে পারে। 29 নং প্রশ্ন, কোনটি ঋণ মূলধনের প্রধান উৎস? দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঋণ মূলধনের প্রধান উৎস, ঋণটাকে যদি আমরা মূলধন হিসেবে গ্রহণ করতে চাই তাহলে সেক্ষেত্রে ব্যাংক হচ্ছে আমাদের সবচেয়ে ভালো উৎস। ঋণ মূলধন আমরা যেটাকে সাধারণত বলে থাকি কি ঋণপত্র বা হচ্ছে ডিবেঞ্চার, এগুলোর জন্য, অথবা আমরা যদি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের ঋণ গ্রহণ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক আমাদের সবচেয়ে ভালো উৎস। তাহলে এখানে অ্যান্সার হবে খ, ব্যাংক। তারপর 30 নম্বর প্রশ্ন, এখানে বলছে বাণিজ্যিক পত্র। দেখো বাণিজ্যিক পত্র এটা নিয়ে কি বলা হচ্ছে, বিক্রয়ে প্রতিষ্ঠানের সুনাম জামানত হিসেবে কাজ করে। তারপর বলা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের একটি উৎস, শেয়ার বাজারে বিনিয়োগের একটি বিকল্প হাতিয়ার। বাণিজ্যিক পত্র বিক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম এখানে জামানত হিসেবে কাজ করে। জামানত মানে আমরা জমা রাখাকে বোঝা, অর্থাৎ যেটা জমা রেখে আমরা একটা সিকিউরিটি বা নিরাপত্তা পেতে পারি সেটাকে আমরা জামানত বলে থাকি। তাহলে বাণিজ্যিক পত্র যখন আমরা বিক্রি করতে চাই সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠান যত বেশি সুনামের অধিকারী বা যত বেশি খ্যাতনামা, সেই প্রতিষ্ঠানগুলোই কিন্তু তার এই বাণিজ্যিক পত্র খুব ভালোভাবে বিক্রি করতে পারে। সো এখানে দেখো বাণিজ্যিক পত্র বিক্রয়ে প্রতিষ্ঠানের সুনাম জামানত হিসেবে কাজ করে, এটা একটা বিষয়। এবং তারপরে স্বল্পমেয়াদী অর্থায়নের একটি উৎস হিসেবে এটা কাজ করবে। স্বল্পমেয়াদী অর্থায়নের একটি উৎস আমরা, কারণ আমরা দেখেছি স্বল্পমেয়াদী উৎসের মধ্যেই কিন্তু এই বাণিজ্যিক পত্রটা আছে। তারপরে শেয়ার বাজারে বিনিয়োগের একটি বিকল্প হাতিয়ার, তুমি চাইলে শেয়ার বাজারে বিকল্পের চেয়ে, অর্থাৎ শেয়ারে বিক্রয় না করে বা শেয়ার ক্রয় না করে তুমি চাইলে বাণিজ্যিক পত্র ক্রয় বিক্রয় করতে পারো। তাহলে এখানে অ্যান্সার কি হবে, প্রত্যেকটাই। পরবর্তীতে আরো একটা উদ্দীপক আমরা দেখি, বন্ধনের কাছে 10,000 টাকার একটি প্রাপ্য বিল আছে, মেয়াদ শেষ হওয়ার আগে টাকার প্রয়োজন হলে বন্ধন বিলটি ভাঙাতে ব্যাংকে যায়, ব্যাংক তাকে 9,800 টাকা দেয়। দেখো তার কাছে একটা প্রাপ্য বিল আছে, সেটার অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা, এবং সে যখন ব্যাংকে ভাঙাতে যায় ব্যাংক তাকে দিয়েছে 9,800 টাকা, অর্থাৎ 200 টাকা কম দিয়েছে। কারণ হচ্ছে এই 200 টাকা ব্যাংকের জন্য বাট্টা, অর্থাৎ প্রাপ্য বিল বাট্টাকরণ করে সে তারপর সেই টাকাটা দিয়েছে। তাহলে এটার নাম আমরা কি বলতে পারি, এটার নাম আমরা বলতে পারি বিনিময় বিল বাট্টাকরণ। এখানে বিনিময় বিলটা হলো প্রাপ্য বিল। দেখো বিনিময় বিল কিন্তু প্রাপ্য বিলও হতে পারে, প্রদেয় বিলও হতে পারে, এখানে ভাঙানো হয়েছে প্রাপ্য বিল। 32 নং প্রশ্ন, বিনিময় বিলের মেয়াদ কতদিন? সাধারণত একটা বিনিময় বিলের মেয়াদ থাকে সর্বোচ্চ 3 মাস, ঠিক আছে, সর্বোচ্চ 3 মাস, এর চেয়ে বেশি সাধারণত হয় না। তাহলে 3 মাস এটা হবে অ্যান্সার। এরপর দেখো IMF এর পূর্ণরূপ কি, খুব ইম্পর্টেন্ট। IMF এটাকে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারপর চলে যাচ্ছি 34 নং প্রশ্ন, বহিস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস কোনটি? দেখো এইখানে যে অপশনগুলো আছে তার মধ্যে আমরা আমাদের বহিস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে কোনটা পড়েছি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটা কিন্তু আমরা দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে পড়েছি। দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে ছিল ঋণ, ঋণপত্র, লিজিং, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এই কয়েকটা বিষয়। তাহলে এখানে বহিস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তারপর দেখো 35 নাম্বার প্রশ্ন, এখানে বলছে বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে কোনটি? এটা কিন্তু আমরা অলরেডি অ্যান্সার করেছি বা এরকম একটা প্রশ্ন দেখেছি। বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে একটা প্রতিষ্ঠানের সুনাম, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যত বেশি সুনামের অধিকারী, তার যত বেশি গুডউইল আছে, তত বেশি সেই বাণিজ্যিক পত্রটা খুব ভালোভাবে বিক্রি করতে পারবে বা বেশি পরিমাণে বিক্রি করতে পারবে। তারপর 36 নং প্রশ্ন, কোন ক্ষেত্রে
কোনো যন্ত্রাংশের মালিক না হয়েও উক্ত যন্ত্রাংশ পরিপূর্ণ ক্ষমতা অর্জন করা যায়। আচ্ছা দেখো, বলা হয়েছে একটা যন্ত্রাংশের মালিক না হয়ে, তুমি যখন একটা যন্ত্রপাতি বা কোনো কিছু কিনবে তখনই তো তুমি সেটার মালিক হবে। সো তুমি যদি না কিনো তাহলে কি করে সেটার মালিক হতে পারো সেটা এখানে বলছে। তাহলে দেখো, আমরা যদি লিজ নেই বা লিজিং গ্রহণ করি, সেক্ষেত্রে লিজিং নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সেটা সরাসরি না কিনেও সেটার পূর্ণ ক্ষমতার অধিকারী হতে পারি, বা সেটা ব্যবহার করার পূর্ণ ক্ষমতা আমাদের কাছে থাকতে পারে। তারপর চলে যাচ্ছি 37 নং প্রশ্ন, মূলধন সংগ্রহের কোন উৎসে সুনাম জামানত হিসেবে ব্যবহৃত হয়? মূলধন সংগ্রহের কোন উৎসে সুনাম জামানত হিসেবে ব্যবহৃত হয়? এটা কিন্তু মাত্রই আমরা অ্যান্সার করেছি, বাণিজ্যিক পত্র। এরপর দেখো 38 নং প্রশ্ন, বহিস্থ অর্থায়নের স্বল্পমেয়াদী প্রাতিষ্ঠানিক উৎস। বহিস্থ অর্থায়নের স্বল্পমেয়াদী প্রাতিষ্ঠানিক উৎস কোনটি? দেখো, প্রাতিষ্ঠানিক যেহেতু বলা হয়েছে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান এখানে জড়িত থাকবে। তাহলে প্রতিষ্ঠান জড়িত থাকে সাধারণত ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে, এবং আমরা জানি ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে গ্রামীণ ব্যাংক। তো যেহেতু গ্রামীণ ব্যাংক এখানে ক্ষুদ্র ঋণের সাথে জড়িত, তাই এটাকে আমরা প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে বলতে পারি। তারপর চলে যাচ্ছি 39 নং প্রশ্ন, কোন তহবিলের সুদ প্রদান বাধ্যতামূলক? কোন তহবিলের সুদ প্রদান বাধ্যতামূলক? সাধারণত আমরা যখন বহিস্থ কোনো তহবিল থেকে সংগ্রহ করি, অর্থায়ন করে থাকি, যেমন ঋণ, ঋণপত্র, যত ধরনের ঋণ আছে সবগুলোতেই আমাদের সুদ দিতে হয়। অভ্যন্তরীণ কোনো তহবিলের ক্ষেত্রে আমাদের কোনো সুদ দিতে হয় না, তবে বহিস্থ তহবিলের ক্ষেত্রে সুদ প্রদান করা বাধ্যতামূলক। তাই এই ক্ষেত্রে আমরা অ্যান্সার বলবো কি, বহিস্থ তহবিল। তারপর চলে যাচ্ছি 40, যন্ত্রপাতি মেরামত, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত? দেখো, যন্ত্রপাতি মেরামত, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি সবগুলোই দেখতে পাচ্ছি ছোট ছোট অ্যামাউন্ট বা চলতি মূলধন, এবং চলতি মূলধনটা আমরা সংগ্রহ করে থাকি স্বল্পমেয়াদী উৎস থেকে। চলতি মূলধনগুলো আমরা সংগ্রহ করে থাকি স্বল্পমেয়াদী উৎস থেকে, তাহলে এটা স্বল্পমেয়াদী অর্থায়নের অন্তর্ভুক্ত হবে। এরপর চলে যাচ্ছি 41 নং প্রশ্ন, ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী তহবিলের উৎস ব্যবহার করার কারণে দ্রুততম ও সরল প্রক্রিয়া। ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী তহবিলের উৎস ব্যবহার করার কারণে, তার মানে তারা কেন স্বল্পমেয়াদী উৎসটা ব্যবহার করে? কারণ এটা খুবই দ্রুততম এবং সরল প্রক্রিয়া, তুলনামূলকভাবে খরচ কম হয়, এবং ফ্যাশন হাউসগুলোর চাহিদা দ্রুত পরিবর্তনশীল। কারণ দেখো, ফ্যাশন হাউসগুলো যদি আমাদের এই স্বল্পমেয়াদী উৎসগুলো গ্রহণ করতে চায়, তাদের জন্য সেটাই ভালো হবে, কারণ ফ্যাশন হাউসে দ্রুত পরিবর্তন হয়ে যায়। এক সময় দেখবে এক ধরনের ড্রেস খুবই প্রচলিত, আবার কয়েক মাস পরেই কিন্তু ওই ড্রেসের প্রচলন চলে গিয়ে অন্য একটা ধরনের প্রচলন শুরু হয়ে যায়। সো এর জন্য স্বল্পমেয়াদী উৎসটা তাদের জন্য সবচেয়ে বেশি ভালো, কারণ স্বল্পমেয়াদী উৎস কম টাকা, এটা দ্রুত শেষ হয়ে যায়, বা দ্রুত এটার কার্যকারিতা শেষ হয়, আবার নতুনভাবে আমাদের সেই কার্যকারিতাটা গ্রহণ করতে হয়। সো এখানে কিন্তু অ্যান্সারটা সবগুলোই হচ্ছে। 42 নং প্রশ্ন, বহিস্থ বিলের উৎস কোনটি? বহিস্থ বিলের, বা এখানে আমরা বহিস্থ তহবিলও বলতে পারি, বহিস্থ তহবিলের উৎস কোনটি? দেখো, এইখানে যে অপশনগুলো আছে তার মধ্যে বহিস্থ কোনটা হবে আমরা দেখেই বুঝতে পারছি, প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে বহিস্থ তহবিলের একটা উৎস। বাকি যেগুলো আছে সবগুলোই কি হয়, সবগুলোই হচ্ছে আমাদের কোনো না কোনোভাবে আমাদের অভ্যন্তরীণ উৎসের মধ্যে পড়ে, যেমন শেয়ার, মূলধন, অবন্টিত মুনাফা, প্রত্যেকটাই আমাদের অভ্যন্তরীণ উৎসের অন্তর্ভুক্ত বিষয়। তারপর চলে যাচ্ছি 43 নং প্রশ্ন, একজন বিক্রেতার দৃষ্টিতে বিনিময় বিল কি হিসেবে বিবেচিত? একজন বিক্রেতার দৃষ্টিতে যে বিক্রয় করছে তার জন্য বিনিময় বিলটা কি? যে বিক্রয় করছে তার জন্য বিনিময় বিলটা হচ্ছে প্রাপ্য বিল। এরপর চলে যায় 44 নং প্রশ্ন, প্রাপ্য বিলের মেয়াদকাল সাধারণত
কয় মাসের হয়? প্রাপ্য বিলের মেয়াদকাল সাধারণত কয় মাসের হয়? প্রাপ্য বিলের মেয়াদ আমরা কিন্তু একদম শুরুতে পড়েছি, বিনিময় বিলের মেয়াদকাল সাধারণত 3 মাসের হয়। এখন এই বিনিময় বিলের মধ্যে প্রাপ্য বিলও আছে, প্রদেয় বিলও আছে, দুই ধরনের বিলেই আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রাপ্য বিলের মেয়াদকাল হবে 3 মাসের জন্য। এরপর চলে যাই 45 নং প্রশ্ন। নিচের কোন মূলধনী খরচবিহীন অর্থায়নের উৎস, নিচের কোনটি মূলধনী খরচবিহীন অর্থায়নের উৎস, অর্থাৎ কোনটাতে আমাদের কোনো মূলধনী খরচ প্রদান করতে হয় না? দেখো, লিজিং এ আমাদের একটা ভাড়া প্রদান করতে হয়, তারপর ঋণপত্র, এটাতে তো অবশ্যই সুদ আছে, বাণিজ্যিক পত্রের মধ্যেও কিন্তু আমাদের সুদ সহ একদম সবার শেষে আসল অর্থটা ফেরত দিতে হয়, সুদ সহ বা লাভ সহ। তাহলে দেখো, প্রদেয় বিল, এটার জন্য সাধারণত আমাদের কোনো সুদ দরকার পড়ে না, এবং মূলধনী খরচ বলতে আমাদের এই সুদটাকেই বোঝানো হয়েছে। আবার আরেকভাবে আমরা বলতে পারি, এই সবগুলো হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন রিলেটেড অথবা মধ্যমেয়াদী অর্থায়ন রিলেটেড, এই দুইটা সরাসরি দীর্ঘমেয়াদী। এটা যদিও স্বল্প মেয়াদী, কিন্তু এটার মধ্যে লাভ বা সুদের একটা বিষয় আছে, এখানে আমাদের অবশ্যই সুদ প্রদান করতে হয়। তবে প্রদেয় বিলের ক্ষেত্রে আমাদের কোনো সুদ প্রদান করতে হয় না, অর্থাৎ মাসে মাসে যেটা পরিশোধ করতে হয় বা নির্দিষ্ট সময় পর পর যেটা পরিশোধ করতে হয়, সেটাকেই আমরা মূলধনী খরচ বলে থাকি বা সুদ বলে থাকি। সো এখানে প্রদেয় বিলে শুধুমাত্র একটা বাট্টা প্রদান করলেই আমাদের হয়ে যায়, এখানে কিন্তু প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক বারে বারে আমাদের এই সুদ প্রদান করতে হয় না। সো এখানে আমরা বলতে পারি মূলধনী খরচবিহীন অর্থায়নের উৎস হলো প্রদেয় বিল। তারপর দেখো, একটা ছোট্ট ম্যাথ আছে, এখানে বলা হয়েছে 500 টাকার বিলে 2% বাট্টা ধার্য করা হলে কত টাকা সংগ্রহ করা যাবে? 500 টাকার বিলে 2% বাট্টা 2% বাট্টা ধার্য করা হলে নগদে তুমি কত টাকা সংগ্রহ করতে পারবে? আচ্ছা, তাহলে 500 টাকার 2% আগে আমরা দেখি বাট্টাটা ঠিক কত আসে। 500 টাকার যদি আমরা 2% করি, তাহলে আমাদের এখানে বাট্টার অ্যামাউন্ট আসবে 10 টাকা। তাহলে 10 টাকা হচ্ছে বাট্টা, তোমাকে বাট্টার টাকাটা রেখে বাকি টাকাটা নগদে দিবে। তাহলে 500 থেকে যদি আমরা 10 টাকা মাইনাস করি, তাহলে কত দাঁড়াচ্ছে? এই যে 490 টাকা। তাহলে তোমাকে 490 টাকা দেওয়া হবে বাট্টা করার পরে। তুমি 10 টাকা পাবে না, কারণ 10 টাকা ব্যাংক ওই যে কাজটা করে দিয়েছে, সেই কাজ বাবদ 10 টাকা সে বাট্টা হিসেবে গ্রহণ করবে। তাহলে তোমাকে বাকি টাকাটা দিবে, বাকি টাকাটা হলো 490 টাকা। এরকম ছোট্ট ম্যাথ কিন্তু থাকতে পারে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই যে এখানে দেওয়াই আছে, খুবই ইম্পর্টেন্ট। এরকম দেখো, সেম যে এই অ্যামাউন্টেই প্রশ্ন আসবে তা কিন্তু নয়, তবে এই প্যাটার্নে প্রশ্নটা আসতে পারে। আমাদের মনে রাখতে হবে বাট্টাটা কি কাজ, বাট্টা কি করতে হবে, এবং বাট্টা মাইনাস করে তারপর আমাদের অ্যামাউন্টটা দেখাতে হবে। যদি বলা হয় নগদে কত টাকা সংগ্রহ করবে, যদি বলা থাকতো কত টাকা বাট্টা, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতাম 10 টাকা। সো এই প্যাটার্নে কিন্তু তোমার প্রশ্নগুলো থাকতে পারে এই অধ্যায় থেকে বা এই বাট্টা রিলেটেড। তারপরে চলে যাচ্ছি 47 নং প্রশ্ন। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত ক্ষেত্র হলো স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস, অর্থাৎ এখানে কোনো প্রতিষ্ঠান জড়িত থাকবে। এখানে প্রতিষ্ঠান বলতে সাধারণত কোনো আর্থিক প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। তাহলে আর্থিক প্রতিষ্ঠান কি কি হতে পারে? ব্যাংক হতে পারে, কোনো ফাইন্যান্স প্রতিষ্ঠান হতে পারে, যেমন অর্থায়ন করে যারা, এই ধরনের প্রতিষ্ঠান হতে পারে। তাহলে দেখো, প্রাপ্য বিল বাট্টাকরণ, এটা তো অফকোর্স আমাদের ব্যাংকের সাথে জড়িত, ব্যাংক ছাড়া আর কেউ এই প্রাপ্য বিল বাট্টাকরণ করতে পারবে না। আবার প্রদেয় বিলের ক্ষেত্রেও কিন্তু সেম কথাই আমরা বলতে পারি, প্রাপ্য বিল প্রদেয় বিল দুইটাই কিন্তু কানেক্টেড। তবে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, অর্থাৎ আমরা যখন ক্রেতাদের কাছ থেকে অ্যাডভান্স নেই, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত নয়, ক্রেতা কিন্তু কোনো প্রতিষ্ঠানের মধ্যে পড়ছে না। তাই আমরা বলতে পারি এখানে আমাদের প্রাতিষ্ঠানিক উৎস হবে শুধু প্রথম দুইটা অপশন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? ক, প্রাপ্য বিল বাট্টাকরণ এবং প্রদেয় বিল। 48 নং প্রশ্ন। রূপকথা লিমিটেড পণ্য বিক্রয়ে মন্দাবস্থার কারণে কর্মীদের বেতন দিতে পারছে না। দেখো, কর্মীদের বেতন দিতে পারছে না,
সমস্যাটি সমাধানের জন্য রূপকথা লিমিটেডের অর্থায়নের উৎস হতে পারে। দেখো, বেতন দেওয়া এটা হচ্ছে আমাদের চলতি মূলধনের একটা পার্ট, এবং চলতি মূলধনটা আমরা সাধারণত সংগ্রহ করে থাকি আমাদের স্বল্পমেয়াদী কোনো উৎস থেকে। তাহলে স্বল্পমেয়াদী উৎসের মধ্যে কি কি পড়ে সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটা আমাদের স্বল্পমেয়াদী একটা উৎস। আবার প্রাপ্য বিল বাট্টাকরণ, এটাও কিন্তু আমাদের স্বল্পমেয়াদী একটা উৎস। শেয়ার বিক্রয়, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা উৎস, ঠিক আছে, এটাকে আমরা দীর্ঘমেয়াদী বলতে পারি। সো শেয়ার বিক্রয়টা কিন্তু হচ্ছে না। আমরা তাহলে কি করব, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এটা থেকে আমরা বেতন দিতে পারি, অথবা প্রাপ্য বিল বাট্টাকরণ করে যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা থেকে চাইলে বেতন দিতে পারি। 49 নং প্রশ্ন, নিচের কোনটি কৃষি ভিত্তিক ঋণ? কৃষি ভিত্তিক ঋণ বলা হয় সাধারণত ক্ষুদ্র ঋণকে। সাধারণত যারা গ্রামীণ অঞ্চলে যারা কৃষক আছে তারাই সাধারণত এই ক্ষুদ্র ঋণটা সংগ্রহ করে থাকে, এবং ক্ষুদ্র ঋণটা তাদের জন্য স্পেশালি। আমাদের মতো যারা প্রতিষ্ঠান চালায় বা যারা ব্যবসায়ী তাদের জন্য নয়, মূলত যারা কৃষি ভিত্তিক কাজ করে থাকে তাদের সাধারণত ছোট ছোট অ্যামাউন্টে টাকা প্রয়োজন পড়ে, এবং ছোট ছোট সময়ের জন্য 1 সপ্তাহ 1 মাস এই ধরনের সময়ের জন্য ঋণের দরকার পড়ে খুবই অল্প টাকার। এই জন্য তাদের এই ক্ষুদ্র ঋণটা সবচেয়ে বেশি উপযোগী হয়। তারপর চলে যাচ্ছি 50 নং প্রশ্ন, বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসেবে কাজ করে। দেখো, সেম প্যাটার্নের প্রশ্ন এবং সেম প্রশ্নই কিন্তু বিগত অনেকগুলো বোর্ডে আমরা দেখলাম। তাহলে এটার অ্যান্সার হবে কি, প্রতিষ্ঠানের সুনাম। তারপর চলে যাই 51 নং প্রশ্ন। 51 নং প্রশ্নে বলা হয়েছে সাধারণত বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারে। আচ্ছা, এতক্ষণ আমরা বাণিজ্যিক পত্র নিয়ে অনেক কিছু পড়েছি, এখন বলছে কারা কারা বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারবে। কোন একটা খ্যাতনামা ব্যক্তি, মানে খুব ফেমাস ব্যক্তি যার সুনাম অনেক বেশি, সেই ব্যক্তি চাইলে বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারবে। কোনো বাণিজ্যিক ব্যাংকও চাইলে এটা করতে পারবে, আবার বীমা কোম্পানিও চাইলে করতে পারবে। অর্থাৎ খ্যাতনামা যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে ব্যক্তি আছে তারা চাইলে এই বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারে। সো এখানে অ্যান্সার কিন্তু প্রত্যেকটাই হচ্ছে। তারপর চলে যাই 52 নং প্রশ্ন, ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম নেওয়া হয় কেন? এই যে দেখো, এখানে বলা হয়েছে ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম নেওয়া হয় কেন, তার মানে কেন অ্যাডভান্স আমরা নিয়ে থাকি, ক্রেতা থেকে আমরা কেন অ্যাডভান্স নিয়ে থাকি। কারণ দৈনন্দিন খরচ পরিচালনার জন্য, নতুন খাতে বিনিয়োগের জন্য, স্থায়ী খরচ পরিচালনার জন্য, স্থায়ী সম্পদ অর্জনের জন্য। দেখ, কোনোটাই কিন্তু না। আমরা অ্যাডভান্স নিয়ে অনেক বেশি টাকা বিনিয়োগও করতে পারবো না, স্থায়ী কোনো খরচও পরিচালনা করতে পারবো না, স্থায়ী কোনো সম্পত্তিও অর্জন করতে পারবো না, কোনোটাই সম্ভব নয়। তবে রেগুলার আমাদের যে খরচ হয়, দেখো ছোট ছোট যে খরচ, যেমন ধরো আজকে একটা বিল পরিশোধ করতে হবে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এই যে ছোট ছোট যে কাজগুলো, এই কাজগুলোর জন্য সাধারণত আমরা এই অগ্রিম নেওয়া বা অ্যাডভান্স নেওয়ার কাজটা করতে পারি। তাহলে দৈনন্দিন খরচ পরিচালনার জন্য আমরা চাইলে অগ্রিম নিতে পারি। 53 নং প্রশ্ন, ব্যবসায়ের গুদামজাতকৃত পণ্যের বিপরীতে কোন ধরনের তহবিল সংগ্রহ করা যায়? গুদামজাতকৃত পণ্যের বিপরীতে কোন ধরনের তহবিল সংগ্রহ করা যায়? দেখো, একটা টপিক বা একটা টার্ম আমরা পড়েছি, মজুত পণ্যের বন্ধকীকরণ। সো এখানে কিন্তু সেটাই বোঝানো হয়েছে, মজুত পণ্যের বন্ধকীকরণ এটা আমাদের স্বল্পমেয়াদী অপ্রাতিষ্ঠানিক একটা উৎস। মজুত পণ্য বন্ধক দেওয়া এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান রিলেটেড নয়। সো এটার অ্যান্সার হবে কি, স্বল্পমেয়াদী অপ্রাতিষ্ঠানিক উৎস। তারপর চলে যাচ্ছি 54 নং প্রশ্ন, গ্রাম্য মহাজনরা প্রদত্ত ঋণের সুদ গণনা করে। একদম শুরুর দিকে কিন্তু আমরা এটা পড়েছি, গ্রাম্য মহাজনরা দৈনিক ভিত্তিতেও সুদ গণনা করতে পারে, সাপ্তাহিক ভিত্তিতেও সুদ গণনা করতে পারে, আবার মাসিক ভিত্তিতেও সুদ গণনা করতে পারে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সবগুলোই। তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে সবগুলো অপশন, অর্থাৎ 1 2 3 এখানে কিন্তু সবগুলোই হচ্ছে। তাহলে এই 54 অ্যান্সার হবে 4। এরপর দেখো 55 নং প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য সংখ্যা কত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য সংখ্যা, দেখবে বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে 189। 189। তারপর 56, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় ওয়াশিংটনে অবস্থিত। ওয়াশিংটনে অবস্থিত। এই দুইটা একদম সরাসরি আমাদের বইয়ের মধ্যেই দেওয়া আছে, দেখবে বইয়ের মধ্যে খুব সুন্দর করে সদস্য সংখ্যা প্লাস এটার সদর দফতর বা প্রধান কার্যালয় কোথায় সেটাও কিন্তু দেওয়া আছে। তারপর চলে যাই 57 নং প্রশ্ন, কোনটি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস? অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস, এখানে যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে আমরা বুঝতেই পারছি লিজিং, এটাই হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী উৎস। এই দুইটা স্বল্পমেয়াদী উৎস, আর এই যে প্রথম যেটা এটা হচ্ছে আমাদের মধ্যমেয়াদী উৎস। তাহলে দীর্ঘমেয়াদী উৎস হলো লিজিং। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নেই। এখানে উদ্দীপকে বলা হচ্ছে মিস্টার কামাল একটি স্টেশনারি দোকানের মালিক। সম্প্রতি ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে তিনি 2 লক্ষ টাকার একটি ফটোকপি মেশিন 5 বছর ব্যবহারের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেন এবং সেই অনুযায়ী মাসিক অর্থ পরিশোধ করেন। আচ্ছা, এইটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে লিজিং সম্পর্কেই বলা হয়েছে। যখনই দেখবে কোনো মেশিনপত্র ক্রয় না করে ব্যবহার করার কথা বলা হয়েছে, সেটা একদম চোখ বন্ধ করে লিজিং এর মধ্যেই পড়বে। এটা কিন্তু একদম খুবই কমন একটা প্রশ্ন এবং বিগত কয়েকটা বোর্ডেই আমরা এটা দেখেছি। তাহলে এবার দেখি যে এই উদ্দীপকের সাথে আমাদের কি কি প্রশ্ন থাকছে। প্রথমে বলছে মিস্টার কামালের ফটোকপি মেশিনটির অর্থায়ন উৎস কোনটি? এই যে সে অর্থায়ন করেছে, আমরা কিন্তু মাত্রই বললাম এটা কি লিজিং থেকে সে অর্থায়ন করেছে, কারণ ফটোকপি মেশিন সে না ক্রয় করে 5 বছরের জন্য একটা প্রতিষ্ঠান থেকে ব্যবহার করছে, সো এটা হবে অবশ্যই লিজিং। তারপর চলে যাচ্ছি আরো একটা উদ্দীপকে, সাবান তৈরির জন্য কামাল সাহেব তার কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি 7 বছরের জন্য একটি প্রতিষ্ঠান থেকে ভাড়া নেন এবং যথাসময়ে ভাড়া পরিশোধও করেন। কিছুদিনের মধ্যেই তিনি ব্যবসায় সফলতা লাভ করেন। আচ্ছা, তাহলে 59 নাম্বার বলছে কামাল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন? তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন? সো এটা বুঝতেই পারছি লিজিং হবে, কারণ দেখো সে কি করেছে, ভাড়া পরিশোধের মাধ্যমে একটা যন্ত্রপাতি ব্যবহার করছে। এবার দেখো 60 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কামাল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে? তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে? লিজিং যেহেতু নেওয়া হয়েছে, সো এখানে দীর্ঘমেয়াদী সম্পত্তির ব্যবহারটিকে সে গুরুত্ব দিয়েছে। দীর্ঘমেয়াদী সম্পত্তি ব্যবহার, যন্ত্রপাতি এটা অবশ্যই দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পত্তি আমরা বলতে পারি। সো এটা যে যেহেতু সে এটা কিনতে পারছে না, সো এটা ব্যবহার কিভাবে সে করতে পারে সেটার ওপর গুরুত্ব দিয়েই কিন্তু সে লিজিংটা গ্রহণ করেছে। তাহলে আশা করছি এই দ্বিতীয় পর্বের প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং কারো কোনো কনফিউশন নেই। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।